আচ্ছা দেখো, প্রথমে এখানে আছে হচ্ছে জাংশন ডায়োডের লেখচিত্র, বৈশিষ্ট্য লেখচিত্র। তা এখানে কি ভি বনাম আই এর লেখচিত্র। তার আগে আমি একটু মনে করাই আসি, সকালে ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম। যে এখানে আলোচনা হয়েছিল, আমরা বায়াস সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। ফরওয়ার্ড বায়াস ছিল, রিভার্স বায়াস ছিল। তা ফরওয়ার্ড বায়াসে আমরা কি বলছিলাম, শুধু এতটুকু কথা আপাতত মনে রাখো। এইখান থেকে দেখাই। ফরওয়ার্ড বায়াস কখন হয়েছিল, যখন আমার পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহীটা আমার ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে, সেটাকে আমরা বলছি ফরওয়ার্ড বায়াস। সর্বদা এইটা মাথায় রাখবো না, মাথায় রাখবো কি, হাই ভোল্টেজ বা উচ্চ বিভবটা যদি পজিটিভ পি টাইপের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। উচ্চ বিভবটা, যেমন এখানে চেনার উপায়ের জন্য বলছিলাম, দেখো এইখানে 5 ভোল্ট আর এখানে 0 ভোল্ট। এই যে এই ত্রিভুজের মতো যেটা থাকবে, এইটা হবে তোমার পি টাইপ, আর এই যে দাগালা যে সিস্টেমটা, এইটা হবে তোমার এন টাইপ। তাহলে এই পি টাইপটা যদি উচ্চ বিভবের সাথে যুক্ত থাকে, সেটা হবে ফরওয়ার্ড বায়াসে। আর এর উল্টোটা হলে সেটা হবে রিভার্স বায়াসে। তার মানে পি টাইপে যদি, যেখানে বিভব কম, সেইটার সাথে যদি যুক্ত থাকে, তাহলে সেটাকেই বলবো আমরা রিভার্স বায়াস। তাহলে এইটুকু আপাতত মনে রাখো, আর ক্লাসটা দেখে ফেলবা। এবার আসো তাহলে এটা নিয়ে আমরা একটু কাজ করি। এখানে দেখো পিএন জাংশন ডায়োড। এই পিএন জাংশন ডায়োডটা কিভাবে যুক্ত আছে দেখো, ব্যাটারি পজিটিভের সাথে। একটু ঘুরাই নিয়ে আসে এভাবে, যেভাবে নিয়ে আসে না কেন, দেখো ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। তো এটা কি বায়াসে আছে, এটা দেখা যাচ্ছে সম্মুখ বায়াসে আছে। তো এখানে পরিবর্তন হতে পারে, কারণ এখানে এক্স্যাক্টলি বোঝার উপায় নাই আমার, কারণ এখানে এটা দেখো রোধের সাথে যুক্ত আছে। এখানে এত কিছু পড়ার তো আমার প্রয়োজন নাই। তো এখান থেকে একটু যদি খেয়াল করো, অ্যামিটারটা আর একটা ভোল্টমিটার, দুইটা জিনিস যুক্ত আছে। অ্যামিটারটা এই ডায়োডের সাথে কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত করা আছে। অ্যামিটারকে আমরা সবসময় শ্রেণীতে যুক্ত করব, আর ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করব। এটা তো আমরা চরতরিতে আলোচনা করছি। দেখো সেই কথাটা এখানে লেখা, অ্যামিটারকে সবসময় বর্তনীতে শ্রেণীতে, আর ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করতে হয়। ডায়োডে, এই যে ডায়োড, ডায়োড মানে কি, দুইটা অর্ধপরিবাহী যুক্ত করতে হবে। ট্রানজিস্টর মানে সেখানে তিনটা অর্ধপরিবাহী যুক্ত করতে হবে, এটা আমরা পরে দেখব। তা ডায়োডে ভোল্টেজ পরিবর্তনের জন্য পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়েছে, যেটাকে আর দেওয়া হয়েছে এখানে। এখন সম্মুখবর্তী ভোল্টেজ শূন্য থেকে ধাপে ধাপে বাড়ানো হলে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্টও বাড়বে। দেখো আর সমান কি ভি বাই আই, বা আই এর সাথে ভি এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। তা তুমি যদি ভোল্টেজ বাড়াও, তড়িৎ প্রবাহ কি হবে, বাড়বে। কোন বায়াসে এটা, ফরওয়ার্ড বায়াসে। কারণ ফরওয়ার্ড বায়াসে আমার কারেন্ট প্রবাহিত হবে, রিভার্স বায়াসে আমার কারেন্ট প্রবাহিত হয় না, অতটা কারেন্ট প্রবাহিত হয় না, অনেক বেশি পরিমাণে। দেখো আমি আবার একটু দেখাই আসি। এইখানে আমরা রিভার্স বায়াসে কি বলছিলাম, মাঝখানে যে দেয়ালটা অনেক বেশি পুরু হয়ে যায়, যার জন্য বিদ্যুৎ পরিবহন অত সহজে হয় না। তো আস্তে 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 অনেক বেশি পরিমাণে দেয়ালটা হয়ে গেলে সেটা ফেটে যায়, ফেটে গেলে তখনই বিদ্যুৎ পরিবহন হয়, যেটাকে বলা হয় জেনার ভোল্টেজ। এটা পরে আলোচনা করব আমরা। তো ওইটাকে মনে রাখতে হবে যে ফরওয়ার্ড বায়াসে আমরা ভোল্টেজ যদি বাড়াতে থাকি, একটু খেয়াল করো লেখচিত্রটা। ফরওয়ার্ড বায়াসে এখানে কি বিভব, আর এই অক্ষ বরাবর আমাদের রাখা হয়েছে কারেন্ট। তুমি বিভব বাড়াচ্ছ 0.2, 0.4, 0.6, 0.8, এভাবে আস্তে 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 বিভব বাড়াচ্ছ। তা বিভব বাড়ালে আমাদের তড়িৎ প্রবাহ বাড়ার কথা। বিভব বাড়ালে আমার তড়িৎ প্রবাহটা কি হওয়ার কথা, বাড়ার কথা। তো এখানে সিম্পল ভাবে দেখো, এই 0.4 এর পরে কিন্তু তড়িৎ প্রবাহ বাড়তেছে। দেখো 0.4 এর পরে তুমি 0.5 আসো, 0.6 আসো, 0.7 আসো, এখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ একের পর এক কিন্তু বাড়তেছে। তাহলে এখানে সম্মুখবর্তী ভোল্টেজ শূন্য থেকে ধাপে ধাপে বাড়ানো হলে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্টও বাড়ে। এবার ব্যাটারির সংযোগ উল্টা করে দিলে সেটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। এই যে বিপরীত ঝোঁক বা রিভার্স বায়াস হয়ে যাবে। এই সম্মুখী ঝোঁকের না, এখানে তুমি যখন ভোল্টেজ পরিবর্তন করবা, কারেন্ট পরিবর্তন হবে, কিন্তু ভোল্টেজ তো তুমি এবার নেগেটিভ দিকে নিয়ে আসতেছো। এদিকে যদি পজিটিভ হয়, এর এই বাম দিকে কি নেগেটিভ। সেই লেখচিত্রটা এইখানে আলোচনা করা আছে। এইবার একটু খেয়াল করো, এই লেখচিত্রটা তোমাকে বুঝতে হবে। এখন এই লেখচিত্রে মূলত তুমি কি বুঝবা, একটু খেয়াল করো। প্রথমে আসো আমরা এই রাইট সাইড, বা যেটাকে সম্মুখী ঝোঁক বলা হয়, আমরা এইটা নিয়ে একটু কথা বলি। সম্মুখী ঝোঁকেরটা নিয়ে আলোচনা করি আগে। এই
লেখচিত্রটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা বুঝতে হবে, এটা তোমার জন্য বুঝতে হবে, বুঝলে এটা ভালো লাগবে, না হলে এটা অনেক কঠিন মনে হবে তোমার কাছে। দেখো আমরা যখন ফরওয়ার্ড বায়াসের কথা বলতেছি, এই সাইডের কথা, তা ফরওয়ার্ড বায়াসে দেখো তুমি বিভব বাড়াচ্ছ, কিন্তু 0.4 পর্যন্ত, 0.4 পর্যন্ত তুমি বিভব বাড়ানোর পরে দেখো এখানে কিন্তু কোনো কারেন্ট বাড়ে নাই, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় নাই, মানে কারেন্ট বাড়ে নাই, এখানে কোনো কারেন্ট বাড়ে নাই। কেন বাড়ে না এখানে কারেন্ট? দেখো তারপরে 0.4 থেকে শুরু করে যতই তুমি বিভব বাড়াচ্ছ দেখো কারেন্ট বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেছে। তাহলে সম্মুখবর্তী ভোল্টেজে ভিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারেন্ট বৃদ্ধি পায় না। কেন? দেখো জার্মেনিয়াম ডায়োড যদি হয় 0.3 ভোল্ট এবং সিলিকন ডায়োডের জন্য 0.7 ভোল্ট পর্যন্ত কারেন্ট শূন্য থাকে, কারণ এইগুলা কি ভোল্টেজ, এগুলা এই 0.3 0.7 এগুলা কি ছিল, এগুলা ছিল হচ্ছে ওই আমাদের নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মধ্যে যতটুকু ছিল ওইটুকু। তাহলে এইটুকু বাড়াতে গেলে, মানে এটা সিলিকনকে ধরো, তুমি চিন্তা করো সিলিকনের ক্ষমতা হচ্ছে 10 ওয়াট, 10 ওয়াটের বেশি যদি 11 ওয়াট দেওয়া হয় তখনই এই সিলিকনটা কাজ করতে পারবে, এরকম কিছু মনে করো, মানে তার নিজস্ব কিছু জিনিস আছে, তার থেকে বেশি দিলেই সে কাজ করবে, এরকম কিছু। ঠিক সেম ভাবে তুমি যখন জার্মেনিয়ামের কথা বলবা, জার্মেনিয়ামের হচ্ছে 0.3, 0.3 পর্যন্ত তুমি শূন্য থেকে 0.3, এটা যদি তোমার জার্মেনিয়ামের জন্য, এই লেকচিত্রটা যদি তোমার জার্মেনিয়ামের জন্য হতো, তাহলে শূন্য থেকে তুমি যদি 0.3 পর্যন্ত যাইতে, তাহলে কোনো তোমার বিদ্যুৎ পরিবহন হতো না, বাড়তো না। কিন্তু যেই তুমি 0.3 থেকে বাড়াই দিবা এই জার্মেনিয়ামের জন্য, তখনই তোমার বিদ্যুৎ পরিবহন হবে, মানে তড়িৎ পরিবহনটা বেড়ে যাবে, তখনই তড়িৎ পরিবহনটা বেড়ে যাবে। কিন্তু এটা যদি তোমার সিলিকন হইতো, তখন তোমার 0.7 পর্যন্ত কোনো তড়িৎ পরিবহন হতো না, এরকম ফ্ল্যাট থাকতো, এই পর্যন্ত ফ্ল্যাট থাকতো, যদি সিলিকন হইতো। কেন? কারণ সিলিকনের যে নি ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে 0.7 বিভব প্রাচীর, যেটা আমরা পড়ছিলাম। তাই 0.3 0.7 পর্যন্ত দুইটা আলাদা আলাদার জন্য এগুলো হচ্ছে বিভব প্রাচীর ভোল্টেজ। এইটা যখনই অতিক্রম করবে তখনই আমার কারেন্টটা বাড়বে। তাহলে এই যে বিভব প্রাচীর অতিক্রম করার জন্য চার্জ বাহকের ন্যূনতম বিভব প্রয়োজন, মানে কমপক্ষে জার্মেনিয়ামের জন্য 0.3 হতে হবে, এই পর্যন্ত হতেই হবে, না হলে বিদ্যুৎ পরিবহন হবে না। 0.3 পর্যন্ত যে ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে অপারেটিং ভোল্টেজ, অপারেট করতেছে, এইটা থেকে বেশি হয়ে গেলে আমার বিদ্যুৎ পরিবহনটা বাড়বে, এর কম হলে বা এর সমান হলে হবে না, এটাকে বলতেছে অপারেটিং ভোল্টেজ। তাহলে এইখানে এই যে বি পয়েন্ট, এইখান থেকে এই পর্যন্ত, এই বি পয়েন্টটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ, অপারেট করতেছে যে তড়িৎ প্রবাহ বাড়বে কি বাড়বে না। তাহলে জার্মেনিয়ামের জন্য অপারেটিং ভোল্টেজ কত? 0.3। সিলিকনের জন্য অপারেটিং ভোল্টেজ কত? 0.7। এর ভিতরে কিন্তু ওগুলো লেখা নাই, এগুলো তোমাকে বুঝতে হবে। অপারেটিং ভোল্টেজ থেকে এটা আশা করি বুঝছো। এরপরে যতই তুমি ভোল্টেজ বাড়াবা, কারেন্ট লগারিদমিক্যালি বা সূচকীয়ভাবে বাড়বে। পরবর্তীতে কিছু সময়ের জন্য ভোল্টেজ কারেন্ট বৃদ্ধির সমানুপাতিক হবে। তাই প্রথমে বাড়তেছে হচ্ছে সূচকীয়ভাবে, পরে বাড়তেছে সমানুপাতিকভাবে। ডায়োডের নির্দিষ্ট প্রযুক্ত ভোল্টেজকে সূচন ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বলে, এটাকে কাট ইন ভোল্টেজ বলা হয়। আচ্ছা, এক মিনিট, আজান হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এইটুকু বুঝলাম। এবার দেখো এই পর্যন্ত এইটাকে আমরা বলছিলাম কি অপারেটিং ভোল্টেজ। তা যদি তোমার এইটা এই বরাবর আমরা ভিএফ বলতেছি, ফরওয়ার্ড বায়াস, ভিএফ মানে কি ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটা বাড়ানো, ভিএফ মানে ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ। তা এই বরাবর তুমি ধরো ভিএফ বলছো, এটা হচ্ছে ভিএফ, এই বরাবর কি ভিএফ আছে, তো এই ভিএফটা যদি এই ভি নট থেকে বড় হয়, ভিএফটা কি যদি ভি নট থেকে বড় হয়, তার মানে অপারেটিং ভোল্টেজ থেকে বড় হয়, এর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। অপারেটিং ভোল্টেজকে আরেকটা নামে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি। যদি এই ভিটি থেকে এই ভিএফ বড় হয়ে যায় তখনই তোমার তড়িৎ পরিবহন বাড়বে। দেখো এখানে সেটাই বলছে, যদি ভিএফ এর মান অপারেটিং ভোল্টেজ অপেক্ষা বেশি হয় তখনই তড়িৎ পরিবহন বা আই দ্রুত বাড়বে, তাই আই খাড়াভাবে উঠবে। এই তখন এইটাকে
নি ভোল্টেজ বলা হবে, ভিএফটাকে তখন নি ভোল্টেজ বলা হবে, মানে যেখান থেকে তোমার খাড়াভাবে উঠতেছে আইটা, এটা কিন্তু খাড়াভাবে ওঠে নাই, মানে খাড়াভাবে উঠবে, এটা কিন্তু খাড়া, এটা তো ঢালু, এটা তো খাড়া, এই ঢালু ভাবে উঠলে হবে না, কিন্তু খাড়া ভাবে যেটা উঠবে ওইটুকুকে বলা হবে নি ভোল্টেজ। তার এখানে কিউ পয়েন্টটাকে তোমার নি ভোল্টেজ ইন্ডিকেট করতেছে, আর এটা সব সময় হয় না। কিউ ভোল্টেজ, এটা পি বলছে কেন? আইএফ খাড়া ভাবে ওঠে, ভিএফ কে নি ভোল্টেজ বলা হবে, চিত্রে পি বিন্দু নির্দেশ করতেছে। এই বৈশিষ্ট্য লিখতে সর্বদা সরলরৈখিক নয়, ভি ও আই পরস্পরের সমানুপাতিক হয় না। সিলিকনের ক্ষেত্রে এই নি ভোল্টেজ হচ্ছে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। মানে যেখান থেকে তোমার এই অপারেটিং ভোল্টেজটা শেষ হচ্ছে, তারপরে যে ভোল্টেজের জন্য এটা উপরের দিকে উঠবে সেটাকেই বলতেছে নি ভোল্টেজ এদের ভাষ্যমতে। কিন্তু দেখো এটাকে তো আমরা খাড়া বলতে পারি না, এটা তো খাড়া না, এটা তো ঢালু পথ। খাড়া তো বললে একদম উপরের দিকে, এটাকে খাড়া বলি আমরা। তাহলে এখানে যেভাবে বইয়ে বলছে এভাবে আপাতত পড়ো, কিছু করার নাই এখন। তাহলে এই বৈশিষ্ট্য লেখটা সর্বদা সরলরৈখিক না, এই যে ঢালুও হতে পারে সেটা আবার পরে লিখতেছে, ওদিকে আবার বলতেছে খাড়াভাবে উঠবে, আইএফ খাড়াভাবে উঠবে। তো যাই হোক, মোট কথা অপারেটিং ভোল্টেজের পরে যেখান থেকে আমার এই ঢালু হওয়া শুরু করতেছে সেইগুলাকে আমরা বলতেছি হচ্ছে নি ভোল্টেজ। তা সিলিকনের জন্য কত, জার্মেনিয়ামের জন্য কত, আর কোনোটার জন্য মুখস্থ করতে হবে না। তো যেগুলো অপারেটিং ভোল্টেজ ছিল সেইগুলাই কিন্তু আমার পরবর্তীতে নি ভোল্টেজ হচ্ছে। এর পরবর্তীতে এই জার্মেনিয়ামের জন্য 0.3 থেকে বাড়ালেই তো তোমার আই বাড়বে, সিলিকনের জন্য 0.7 থেকে বাড়ালেই তোমার আই বাড়বে। তাহলে এই বি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত আইএফ এর ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে সূচকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বি থেকে পি পর্যন্ত সূচকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বিপি অঞ্চলটাকে বলতেছে সূচকীয় অঞ্চল। এই লেখচিত্রটা একদম যেভাবে আছে এইভাবে মনে রাখো, এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে অপারেটিং অঞ্চল, এই বিপিটা হচ্ছে সূচকীয় অঞ্চল, কারণ সূচকীয়ভাবে বাড়তেছে। সূচক লগারিদম পড়লে এটা জানতে পারবা যখন পড়ছো এগুলা এসএসসি তে। এবার যখন তোমার বিপরীত ঝোঁকে আসবে, বিপরীত ঝোঁকে ভিআর দিয়ে নির্দেশ করতেছি কি, রিভার্স বায়াসের ভোল্টেজ। বিপরীত কারেন্ট আইআর বৃদ্ধি পেয়ে আই জিরোতে পৌঁছাবে, ভিআর বৃদ্ধির সঙ্গে বিপরীত কারেন্ট আইআর বৃদ্ধি পেয়ে আই জিরোতে পৌঁছাবে। এরপর বিপরীত ভোল্টেজ বাড়ালেও আই নট স্থির থাকবে। আই নট কারেন্টকে বিপরীত সম্পৃক্ত কারেন্ট বা ক্ষরণ কারেন্ট বলা হয়। দেখো লেখচিত্রটা খেয়াল করো, এইখানে বিভব যখন তুমি নেগেটিভ দিকে বাড়াচ্ছ, বিপরীত ঝোঁকে বাড়াচ্ছ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো কোনো আয় বাড়ে নাই, এই পর্যন্ত কোনো আয় বাড়ে নাই। কেন বাড়ে নাই একটু দেখো, আমরা তো রিভার্স বায়াসের চিত্র দেখে আসি। এই রিভার্স বায়াসের ক্ষেত্রে বলছিলাম যে এইখানে আমার বিভব প্রাচীরটা বেশি বড় হয়ে যায়, যার জন্য এখানে তড়িৎ পরিবহনটা হয় না, তড়িৎ পরিবহন বাধাগ্রস্ত হয়। সেই জন্য দেখো এই পর্যন্ত, এই এলাকা থেকে এই পর্যন্ত তোমার কোনো বিদ্যুৎ পরিবহন হয় নাই, আর পর্যন্ত কোনো বিদ্যুৎ পরিবহন হয় নাই। এরপরে এমন একটা ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে, দেখা গেছে কি সেখানে অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। আবার বলি, দেখো যে ভিআর বৃদ্ধির সাথে সাথে, মানে রিভার্স বায়াসের ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আইআর বৃদ্ধি পেয়ে প্রথমে আই জিরো তো আসবে, মানে এইটুকু আসবে, প্রথমে কিছুটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে এখানে আসবে। এরপরে দেখা গেছে যতই আমি বিভব বাড়াই না কেন এই পর্যন্ত আর কোনো তড়িৎ পরিবহন হয় নাই। কিন্তু এরপরে বিভব বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে গেছে, দেখা গেছে তারপরে হঠাৎ করে তড়িৎ পরিবহন অনেক বেশি বেড়ে গেছে। ওই যে বিভবের জন্য তড়িৎ পরিবহনটা অনেক বেশি হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। ভেঙে ফেলছে না বিভবের যে প্রাচীরটা ছিল, ওই যে দেয়ালটা ছিল, দেয়ালটা ভাঙার ফলেই তো এখানে তোমার তড়িৎ পরিবহন হয়েছে। এই যে দেয়ালটা ছিল, এই দেয়ালটা ভাঙার ফলেই তো তড়িৎ পরিবহন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। এটা মূলত সংখ্যালঘু বাহকের দ্বারা তৈরি হয়ে থাকে, এর মান মাইক্রো অ্যাম্পিয়ার, আর সম্মুখী বায়াসে কি ছিল, মিলি অ্যাম্পিয়ারের মতো ছিল। সিলিকন ডায়োডের ক্ষেত্রে এর মান কত, 1 মাইক্রো অ্যাম্পিয়ার। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হলে সংখ্যালঘু বাহকের পরিবর্তন হয়, অন্য কোনো কিছু করলে, মানে ভোল্টেজ পরিবর্তন করলে সংখ্যালঘু বাহকে কোনো পরিবর্তন হয় না।
শুধু তাপমাত্রা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যায়, এটা একটু মনে রাখো এমসিকিউ এর জন্য। তাহলে বিপরীত বায়াসে ভোল্টেজ বৃদ্ধি করে একটা ক্রান্তি মানে পৌঁছালে দেখা যায় যে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়, এই যেটার কথা বলতেছিলাম। এইখানে এই জায়গা থেকে ভোল্টেজ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আসছে যার পরে আমার অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়েছে। এই সেটাই বলতেছে যে বিপরীত কারেন্ট ভোল্টেজ বৃদ্ধি করে একটা ক্রান্তি মানে পৌঁছালে দেখা যায় যে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণ বেড়ে গেছে। এই সময় পিএন জাংশনের রোধ, ওই যে দেয়াল বা বিভব বাধা, একেবারে ভেঙে গেছে মনে হয়। এইটাকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা নি ভোল্টেজ। এখানে আর বিন্দুটা সেটা নির্দেশ করতেছে, এটাকে বলতেছে জেনারেল বা ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজে যখন পৌঁছাবে তখন সাধারণ জাংশন ডায়োডের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় ডায়োড পরিবাহের ন্যায় আচরণ করবে। এই ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া, বিজ্ঞানী জেনারের নাম অনুসারে। তাহলে এবার কাজ দেখো, পিএন জাংশন ডায়োড রিভার্স বায়াসে ভোল্টেজ বৃদ্ধি করার সাথে সাথে বিদ্যুৎ পরিবাহিত হয় না, কিন্তু ক্রমাগত ভোল্টেজ বাড়ালে দেখা যায় হঠাৎ করে তড়িৎ প্রবাহ অনেক বেশি হয়। এখানে মূলত কি ঘটে সেটাই বলছে। তো দেখো উপরে যা যা পড়ছে এখানে ঠিক সেম কাহিনী। রিভার্স বায়াসে রিভার্স বায়াসে ভোল্টেজ বৃদ্ধি করতে থাকলে ইলেকট্রনের গতিশক্তি বাড়ে। সেমিকন্ডাক্টর ডায়োডে পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যে দেয়ালটা ছিল, ডিপ্লেশন লেয়ার ছিল, বিভব প্রাচীর ছিল, ওইটাকে ভেঙে ফেলে, যার জন্য এইখানে তোমার তড়িৎ পরিবহনটা হয়। আদর্শ ডায়োড কাকে বলে? যেসব ডায়োড সম্মুখে ঝুঁকে থাকাকালে একটা নিখুঁত পরিবাহী নিয়ে আচরণ করবে, মানে যখন সে ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন সে সম্পূর্ণ পরিবাহী নিয়ে আচরণ করবে, বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু যখন সে বিপরীত বায়াসে থাকবে, রিভার্স বায়াসে থাকবে, তখন সে অপরিবাহী বা অন্তরকের মতো আচরণ করবে, তাকে আদর্শ ডায়োড বলা হয়। সকল ক্ষেত্রে আমরা আদর্শ ডায়োড বিবেচনা করি। আদর্শ ডায়োড কিভাবে চিনবা? সিলিকন বা জার্মেনিয়াম বাদ দিয়ে যা থাকবে তাই, মানে কোনো মান দেওয়া থাকবে না। সিলিকন জার্মেনিয়ামের তো মান আছে, সিলিকনের 0.7 আর জার্মেনিয়ামের 0.3, কিন্তু আদর্শ ডায়োডে কোনো মান দেওয়া থাকবে না, যেটা সকালে ক্লাসে কিন্তু আলোচনা করছি। গতি রোধ নিয়ে পরে আলোচনা আছে, এখানে একটুখানি আছে, আমি একটু বলে যাই, সৃজনশীল আসতে পারে এখান থেকে। গতি রোধ দিয়ে, গতি রোধ কি? রোধ মানে কি? বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ। গতিরোধ দেখো, পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে গতিরোধ বলে। এখানে দেখো, তুমি যে অল্প পরিমাণে এই 0.4 এর পরে যে অল্প পরিমাণে বিভব পার্থক্য যেই বাড়াচ্ছ, সেই তোমার তড়িৎ পরিবাহ বাড়তেছে না, সেই কিন্তু তোমার তড়িৎ প্রবাহ বাড়তেছে। সেটাই বলছে, দেখো পিএন জাংশনে সম্মুখী বা ফরওয়ার্ড বায়াসে বিভব পার্থক্য অল্প পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ মাত্রা অনেক বেড়ে যায়, কিন্তু রিভার্স বায়াসে প্রয়োগ করলে বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ খুবই সামান্য বাড়ে। এ থেকে কি বোঝা যায়? সম্মুখী ঝোঁক প্রয়োগ করলে জাংশনের রোধ খুবই কম হয়, তার মানে তড়িৎ প্রবাহ বেশি হয়। তা আইভি লেগচিত্রে পিও কিউ, এইখানে তোমার এই ঢাল নির্দেশ করতেছে, এখানে এই জায়গায় এইটা ঢাল বের করতেছে, এটা ঢালই হচ্ছে তোমার গতিরোধ, ডেল ভি বাই ডেল আই। ডায়োডের ক্ষেত্রে বিমুখী রোধের মান সম্মুখী রোধের থেকে বেশি, কারণ বিমুখী রোধে কি তোমার তড়িৎ পরিবহন কম হচ্ছে, তার তো সেখানে অবশ্যই রোধ বেশি হবে। অনুপাত কি? জার্মেনিয়ামের জন্য বিমুখী সম্মুখী 40,000 ইস্টু 1, সিলিকনের জন্য এটা 10 লক্ষ ইস্টু 1, এটা একটু মুখস্থ করবা। জার্মেনিয়ামের জন্য আগে কিন্তু বিমুখী থাকবে, কারণ বিমুখীতে তো রোধ বেশি না, আমরা তো বললাম বিমুখীতে রোধ বেশি, তাহলে বিমুখীটা আগে থাকবে। সিলিকনের ক্ষেত্রে এটা একটু বেশি। গতিরোধ থেকে দেখো কেমন এমসিকিউ সিকিউ থাকবে। এখানে তোমার বিভব পার্থক্য দেওয়া আছে, এখানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, এখান থেকে তোমার গতিরোধ বের করতে হবে, জাংশনের রোধ বা গতিরোধ বের করতে হবে। এটা বোর্ড কোশ্চেনে আসছে, সিকিউতে আসছে, এটা সহজ সহজ কোশ্চেন আসছে এই টপিক থেকে। এরপরে দেখো ট্রানজিস্টরে 9 ভোল্ট দেওয়া আছে, 10 মিলিওয়াট দেওয়া আছে, তার মানে কি এটা ক্ষমতা দেওয়া আছে, রেডিওর মধ্য দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, রেডিওর বৈদ্যুতিক রোধ। তা তোমার পি আছে, ভি আছে, তাহলে আই বের করবা প্রথমে। আই সমান কি? পি বাই ভি। এ এসে গেছে। আর বের করতে বলছে, আর আর সমান কি? ভি বাই আই। এটা দিয়ে তুমি বের করে নিলে, এটাও দেখো বইটা আসছে। এটা সেম জিনিস, এখানে দেখো দুইটা বিভব পার্থক্য থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা,
এই যে বড় থেকে ছোটটা বিয়োগ, এটা হচ্ছে ডেল ভি আর ডিভাইডেড বাই ডেল আই, একই এককে করে নিবা। 1.8 ইলেক্ট্রোভোল্ট শক্তি ব্যবধান সম্পন্ন একটা অর্ধপরিবাহী হতে পিএন ফটোরাইড তৈরি করা হলো। এটি কি 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য চিনতে পারবে? 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য চিনতে পারবে কিনা? তো দেখো এই 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য দিয়ে তুমি শক্তি বের করবা, সেই শক্তিটা কত আসছে? সেই শক্তিটা আসছে এত, কিন্তু ওটা আছে 1.8, ধারে কাছেও নাই। শক্তি ব্যবধান আলোর ফোটনের শক্তি অপেক্ষা, দেখো শক্তি ব্যবধান এই যেটা, এইটা যে আলোর যে ফোটন তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে তো চিনতে পারবে না, কম হতে হবে। এটা সৃজনশীল টাইপের ম্যাথ। দেখো এটা পিএন জাংশন ডায়োডের বিভব প্রাচীর 0.5 ভোল্ট, ডিপ্লেশন স্তরের বেধ হচ্ছে এত হয়, তবে এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তা বিভব প্রাচীর মানে তো বিভব পার্থক্যই দেওয়া আছে, আর বেধ বলতে তো দূরত্ব দেওয়া আছে, তাহলে ই সমান ভি বাই ডি, সরাসরি পেয়ে যাচ্ছ। পরে কোশ্চেনটা দেখো, একটা ইলেকট্রন এন অঞ্চল হতে এত বেগে পিএন জাংশনের দিকে ধাবিত হলে পি অঞ্চলে প্রবেশের পর ওই ইলেকট্রনের বেগ কত হবে? ইলেকট্রনের বেগ কত হবে? পিএন জাংশনে প্রবেশের পর সে ওই ইলেকট্রনের বেগ কত হবে? মানে এই মাঝখানে কি ছিল আমার? ডিপ্লেশন লেয়ার ছিল, এরকম তিনটা ভাগ ছিল না? এই পাশে তোমার পি টাইপ ছিল, এই পাশে ধরো এন টাইপ ছিল, মাঝখানে ডিপ্লেশন লেয়ার ছিল। এখানে এন টাইপ আর এখানে পি টাইপ বলছে কোশ্চেনে। এইখান থেকে তোমার ইলেকট্রন যখন এই দেয়ালের মধ্যে প্রবেশ করবে তখন তার বেগ ধরো ভি ওয়ান, আর এখান থেকে যখন বের হয়ে যাবে তখন তার বেগ ধরো ভি টু। এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা দেয়াল। আর ডিপ্লেশন অঞ্চলে বিভব শক্তি যে বৃদ্ধিটুকু হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে। কত? ইলেকট্রোভোল্ট। তাহলে শক্তি নির্দেশ সূত্র অনুসারে কি, এইখানে ভি ওয়ান মানে হাফ এম ভি ওয়ানের স্কোয়ার, যে শক্তিটা আসছে তার কিছু শক্তি এই যে দেয়ালের এখানে খরচ হয়ে গেছে, আর কিছু শক্তি বের হয়ে গেছে, তাহলে এই দুইটা মিলেই কি হবে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে হাফ এম ভি টু এর স্কোয়ার প্লাস ইভি, এটা মিলেই হচ্ছে হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার। আবার বলি, এই দেয়াল ধরো তুমি এখানে 20 জুল কাজ করছো, 20 জুল শক্তি দিছো, 20 জুল শক্তি দিছো, এর মধ্যে দেখছো কি 10 জুল বের হয়ে গেছে, তাহলে আর বাকি 10 জুল কোথায় ছিল? এই দেয়ালের মধ্যে আটকে গেছিল না? তাহলে ওই দেয়ালের মধ্যে যে আটকে গেছে আর এই টোটাল যতটুকু বের হয়ে গেছে, এই দুইটা মিলেই তো আমি যতটুকু প্রয়োগ করছিলাম, সেটা এখানে হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার সমান হাফ এম ভি টু এর স্কোয়ার প্লাস ইভি। এইখান থেকে তুমি শেষের এই ভি টুটা বের করে নিবা। হোলের থেকে মুক্ত ইলেকট্রনের শক্তি বেশি কেন? হোলের থেকে মুক্ত ইলেকট্রনের শক্তি বেশি কেন? দেখো হোলের মাধ্যমে তড়িৎ পরিবহন হতে হলে ইলেকট্রনকে লাফিয়ে লাফিয়ে চলতে হয়, এক্ষেত্রে ইলেকট্রন সীমাবদ্ধ একটা পথ অনুসরণ করতে হয়। কিন্তু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনের সময় ইলেকট্রন নিজের খুশি মতো ইচ্ছামতো ভাবে চলাফেরা করতে পারে, বেগ বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে, সেজন্য মুক্ত ইলেকট্রনের শক্তিটা বেশিই হয়। পিএন জাংশনে ডিপ্রেশন চার্জ নিরপেক্ষ কেন? পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী দিয়েই তুমি জাংশন ডায়োড তৈরি করতেছো। তা পি টাইপে হোল বেশি থাকে, এন টাইপে ইলেকট্রন বেশি থাকে। যখন এক্ষেত্রে যুক্ত করবা তখন এন টাইপে কি থাকে বললাম? ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনগুলো হোল কর্তৃক আকৃষ্ট হবে, এই জন্য এন টাইপ থেকে ইলেকট্রনগুলো হোলের দিকে চলে আসবে। এরপরে মাঝখানে একটা সংযোগস্থল থাকবে, সেই সংযোগস্থলগুলো দুইটা মিলে একত্রিত হয়ে গিয়ে চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, সেটা এখানে লেখা আছে, যেটা আমরা রিভার্স বায়াসের ওখানে আলোচনা করছিলাম। একটা রোধের সাথে একটা পিএন জাংশনের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য লেখচিত্র উল্লেখ করো। রোধ এবং জাংশন ডায়োড, জাংশন ডায়োডের লেখচিত্র এরকম হবে, আর রোধের লেখচিত্র এরকম হবে। এটা একটু দেখে নিও। এবার আসো রেকটিফিকেশন বা একমুখী কারক। যে পদ্ধতিতে এসি কে ডিসি তে পরিবর্তন করা যায় সেটাকেই বলা হয় রেকটিফায়ার। এসি কি? অল্টারনেটিং কারেন্ট, বহুমুখী, সেটাকে একমুখী বা ডিসি প্রবাহে রূপান্তর করতে হবে। কে করবে? ডায়োড করবে। কে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে? ডায়োড কিন্তু রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে। ডায়োড রেকটিফিকেশন, এটা মনে রাখবা। আর অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টর,
এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটা এসি প্রবাহের পজিটিভ হাফ নিতে হয় এবং নেগেটিভ হাফ নিতে হয়, নিয়ে আমাদের লেখচিত্র দেখতে হয়। তো দেখো একমুখী কারক দুই প্রকার, একটা বলছে পূর্ণ তরঙ্গ আর একটা অর্ধ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ। তা ব্রিজ রেকটিফিকেশন পড়ার আগে সৃজনশীল আসতে পারে, যদিও কখনো আসে না এখনো, কিন্তু তারপরও আসতে পারে। তো একমুখী কি করতেছে, ইনপুট যেটা এসি সিগন্যাল থাকবে সেইটাকে ডিসিতে করতে হবে। মানেটা কি, এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে, এখানে অতটা ভালো আলোচনা করা নাই। আগে আমি একমুখী কারকগুলো, এসি সিগন্যাল ডিসি সিগন্যাল, এগুলো আগে তোমাকে একটু চিনাই। এইটা হচ্ছে তোমার এসি সিগন্যাল, এটা হচ্ছে তোমার এসি সিগন্যাল, ইনপুটে এসি সিগন্যাল থাকবে। আর যে কোনো একটা দিকে যদি থাকে এটাই হবে তোমার ডিসি সিগন্যাল। তার মানে ইনপুট হিসেবে তোমার এইটা দিতে হবে, আউটপুটে তুমি এইটা পাবা, আউটপুটে তুমি এইটা পাবা। যাই ইনপুট দাও না কেন তোমার সেটা কি আসবে, ডিসিতে চলে আসবে, ডিসিতে চলে আসবে। এখন এখানে তোমার বলা হয়েছে একটা হচ্ছে অর্ধতরঙ্গ রেকটিফায়ার আর একটা হচ্ছে পূর্ণতরঙ্গ রেকটিফায়ার। অর্ধতরঙ্গ এবং পূর্ণতরঙ্গ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার বলা হয়। তা এখন আসো আগে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা নিয়েই দেখি, তারপরে আমরা বইয়ে যে ব্রিজ রেকটিফিকেশন আছে সেই ব্রিজ রেকটিফিকেশনটা দেখবো। একটা বোঝাই দিলে বাকিটা তুমি নিজেই করতে পারবা, খুব সিম্পল এটা। সৃজনশীলে কিন্তু হাফ ওয়েভ আসতে পারে, বইয়ে নাই কিন্তু আসতে পারে। তো দেখো আগে তোমার একটা চিত্র নিতে হবে, এখানে তোমাকে একটা ডায়োড নিতে হবে। এই হচ্ছে একটা ডায়োড, এখানে একটা আউটপুটের রোধ যুক্ত করতে হবে। এই ডায়োডটাকে এখানে তোমার ইনপুটের সোর্সের সাথে বিভবের সাথে যুক্ত করতে হবে এবং এখান থেকে এদেরকে যুক্ত করে দাও। এই রোধের দুই প্রান্তে তুমি কি পাবা, এই রোধের দুই প্রান্তে তুমি আউটপুট পাবা। আর এই চিহ্ন মানে এখানে তুমি ইনপুট দিবা, এই জায়গায় ইনপুট দিতে হবে আর এইখানে তোমাকে আউটপুট দিতে হবে, এখানে তোমাকে আউটপুট দিতে হবে। তাহলে এইটা এখানে তোমার পজিটিভ প্রান্ত আর এটা ধরো নেগেটিভ প্রান্ত। এটা যদি পজিটিভ প্রান্ত ধরি, এটা যদি তুমি পজিটিভ প্রান্ত ধরো, এখন এখানে ধরাটা কিন্তু ডিপেন্ড করবে তোমার, ডিপেন্ড করবে এখন না, এখন তোমার ডিপেন্ড করবে ধরাটা। এইখানে তোমার কি হতে পারে, এইখানে তোমার কি হতে পারে, দেখো বিভবের লেখচিত্র কেমন, ইনপুটের লেখচিত্র কেমন হবে, ভি ইনপুট সমান হচ্ছে ধরো ভি এম সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, মানে সাইনের লেখচিত্র হবে। ইনপুটের লেখচিত্রটা হবে সাইন সদৃশ্য, ইনপুটের লেখচিত্রটা হবে কেমন, সাইন সদৃশ্য, মানে এইরকম। এটা ধরো ইনপুট, তাহলে এখানে তুমি দুইটা জিনিস পাচ্ছ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ পাচ্ছ আর একটা নেগেটিভ পাচ্ছ। তাই প্রথমে তুমি পজিটিভ হাফের জন্য নিবা, প্রথমে তুমি পজিটিভ হাফের জন্য নিবা। ধরো তুমি পজিটিভ হাফের জন্য নিচ্ছ, তাহলে এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত নেগেটিভ, তাহলে এটা তখন কোন বায়াসে আসবে, ফরওয়ার্ড বায়াসে আসবে না, কারণ পি টাইপে দেখো পজিটিভের সাথে যুক্ত আছে, পি টাইপেরটা এখানে তোমার পজিটিভের সাথে যুক্ত আছে। এখানে তোমার একটা এটা যে কোনো একটা ডায়োড হবে, এটা তুমি সিলিকন নাও, আদর্শ ডায়োড এখানে নেওয়া যাবে না, এই জায়গাটাতে তুমি আদর্শ ডায়োড নিতে পারবা না। তাহলে এইটা আমার চিত্র হলো, এবার এটার আমার আউটপুট চিত্র রাখতে হবে, এখানে আমার আউটপুট চিত্র রাখতে হবে। তাহলে এবার আসো তুমি পজিটিভ হাফের জন্য, পজিটিভ হাফ বলতে কি, এই পার্টটুকুর জন্য। এটা কোন বায়াস আছে, ফরওয়ার্ড বায়াস আছে না, তার মানে আমি এখানে কি করব, ব্যাটারি যুক্ত করব। আমি এই চিত্রটা দিয়েই বোঝাচ্ছি, নতুন করে চিত্র রাখতেছি না। এই জায়গায় আমার কি করার কথা, ব্যাটারি যুক্ত করার কথা, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে আছে এবং এটা আদর্শ ডায়োড না, এটা আদর্শ ডায়োড না। আচ্ছা আমি একটা ছোট করে চিত্র রাখি, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। তাহলে এইখানে ভি ইনপুটের এটাও তো একটা ব্যাটারি, ভি ইনপুটের এটাও একটা ব্যাটারি, এই জায়গায় আমার সিলিকন হয়ে যাবে, ব্যাটারি হয়ে যাবে। এইখানে আমার একটা রোধ ছিল, এদেরকে এইভাবে যুক্ত করা ছিল। তাহলে এই সিলিকন ছিল 0.7, এখানে ভি ইনপুট, আর এই জায়গাটাতে আমরা পাইছিলাম ভি আউটপুট, ভি আউটপুট পেয়েছি আমরা এখানে। তাহলে এবার তুমি এখানে
80/70 যদি অ্যাপ্লাই করো তুমি কি পাবা? এই প্রান্ত থেকে যদি শুরু করো, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে তোমার আসবে 0.7 প্লাস পয়েন্ট প্লাস ভি নট মাইনাস ভি ইনপুট। ভি নট বলতে ভি আউটপুট, এটা সমান 0। তার মানে এখান থেকে আমরা ভি আউটপুট সমান কি পাবো? আচ্ছা, এখানে তুমি দিবা, যখন তুমি পজিটিভ হাফ নিচ্ছ তখন কোনটা হবে? এই সর্বোচ্চ মানটা নিতে হবে না, ভি এম ম্যাক্সিমাম? ভি হবে সর্বোচ্চ মানটা তো নিতে হবে। তাহলে এখানে আমরা ইনপুটের পরিবর্তে এখানে ভি ম্যাক্সিমাম দিলাম, ইনপুটে তো ভি ম্যাক্সিমামটা হবে। তাহলে ভি ম্যাক্সিমাম মাইনাস 0.7 আসতেছে, ভি ম্যাক্সিমাম মাইনাস 0.7 আসতেছে, মানে কিছু তো মান পাচ্ছ তুমি এখানে, এখানে কিছু মান পাচ্ছ। কিন্তু যখন তুমি নেগেটিভ হাফের কথা নিবা, যখন তোমার এখানটাতে হলুদ দিন, এইখানটা তোমার নেগেটিভ হবে, এখানটা তাহলে তোমার পজিটিভ, এইটা যদি নেগেটিভ প্রান্ত হয়, মানে নেগেটিভ অর্ধচক্র, এই নেগেটিভ অর্ধচক্র যদি তুমি পুরো এখানে দাও, তাহলে এটা নেগেটিভ, নেগেটিভ প্রান্তটা পি টাইপের সাথে যুক্ত, তখন এটা হয়ে যাবে কি রিভার্স বায়াস। রিভার্স বায়াসে থাকলে সেখানে আমরা কি বলেছি, কোনো তড়িৎ পরিবহন হয় না। রিভার্স বায়াসে থাকলে কোনো তড়িৎ পরিবহন হয় না, আই সমান 0 হয়ে থাকে। রিভার্স বায়াস আই সমান 0, আর কিচ্ছু লেখা ছবি আঁকানোর দরকার নাই। তাহলে ভি সমান কি 0 হবে। এবার এইটা আসলে ক্ষেত্রে আমরা স্থাপন করব। দেখো, এইটা হচ্ছে আমার সেই মেইন যেটা ছিল সেইটা। আমি এইটা একটু তোমার বোঝার জন্য এই হাফ হাফগুলো একটু করে নিই, মানে যে যে অর্ধেক অর্ধেক যেভাবে ছিল সেই অর্ধেক অর্ধেকগুলো আমি সেভাবে একটু করে নিই। ডট ডট দিয়ে বোঝানো উচিত ছিল, কিন্তু এখানে ডট ডট দিয়ে একটু, এইটা ধরো। তার এখানে তোমার এই যখন তুমি পজিটিভ অর্ধচক্রের জন্য নিবা, এটা কি কারেন্ট? এটা এসি কারেন্ট না? দেখো, দিক পরিবাহী কারেন্ট, এটা এটা আমাদের এসি কারেন্ট। আর আমরা এটা দেব হচ্ছে ইনপুটে, এটা হচ্ছে আমার ইনপুটের ভোল্টেজ, এইটা পাবো আমরা আউটপুটের ভোল্টেজ, এটা পাবো আমরা আউটপুটের ভোল্টেজ। এটা চিন্তা করো, একটা ইনপুটের ভোল্টেজ আর একটা আউটপুটের ভোল্টেজ। এইটা কি হবে? এই পয়েন্টটা যেহেতু এটা সর্বোচ্চ, এটা হবে তোমার ভি ম্যাক্সিমাম। আর এইটা, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কি হবে? নেগেটিভ দিকে ভি ম্যাক্সিমাম, নেগেটিভ দিকে ভি ম্যাক্সিমাম। এখন দেখো, উপরের দিকে কি আই, এদিকে আই আর এদিকে ইনপুট। যখন তুমি পজিটিভ অর্ধচক্রের জন্য নিবা, এই পজিটিভ অর্ধচক্রের জন্য, এই পজিটিভ অর্ধচক্রের জন্য যখন তুমি নিবা, দেখো পজিটিভ অর্ধচক্রের জন্য যখন তুমি নিয়েছো, তখন তোমার বিভব থাকতেছে, ভি আউটপুট থাকতেছে, মানে সেখানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, মানে তুমি আউটপুট পাবা, এখানে আউটপুট ভি নট পাচ্ছ। এই যে ভি নটের মান পাচ্ছ না, এই যে দেখো আমরা কি বলছিলাম, এই আর এর মান এখানে ভি নট পাবো, তাহলে ভি নট পাচ্ছ। তো এখানে ঠিক যা ছিল এই জায়গায় ঠিক তোমার তাই হবে, এইটা একদম এইখানটাতে বসে যাবে। কিন্তু যখন তুমি এই নেগেটিভটার জন্য নিবা, নেগেটিভ অর্ধচক্রের জন্য আমাদের কি, এই নেগেটিভ অর্ধচক্রের জন্য আমাদের কোনো ভি আউটপুট ছিল না, ভি আউটপুট 0 ছিল। তার মানে এটা কিন্তু তোমার এখানে ফ্ল্যাট দেখাবে, এখানে কোনো চেঞ্জ হবে না, ফ্ল্যাট দেখাবে। এরপরে আবার তুমি পজিটিভের জন্য নাও, যদি পজিটিভের জন্য নাও তাহলে কি হবে? আবার সে তোমার তড়িৎ পরিবহন হবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াসে থাকতেছে, তখন তোমার আবার এইখানে আসবে। এরপরে আবার যখন তুমি নেগেটিভ হাফের জন্য নিবা, তখন আবার এখানে ফ্ল্যাট আসবে। তো এইভাবে দেখো, নেগেটিভ অর্ধচক্রের জন্য কিন্তু তুমি কোনো কারেন্ট পাচ্ছ না। দেখো, এসিতে তোমার দুই পাশেই ছিল পজিটিভ নেগেটিভ, কিন্তু ডিসির ক্ষেত্রে শুধুমাত্র তুমি পজিটিভগুলো পাচ্ছ, ডিসি সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র তুমি পজিটিভগুলো পাচ্ছ। একমুখী হয়ে গেছে এটা, এটা কি হয়ে গেছে? একমুখী হয়ে গেছে। যেহেতু এটা একমুখী হয়ে গেছে, এই জন্য এটাকেই তুমি বলবা অর্ধ, কি বলে, হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা সৃজনশীলে আসলে এইভাবেই লিখবা, সৃজনশীলে যদি আসে এটা এইভাবে লিখবা। এটা আমি সহজটাই বুঝাই দিলাম।
এবার আসো বইয়ে যেটা আছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ওইটা নিয়ে আমি একটু কথা বলি। ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফিকেশন, এই ব্রিজ রেকটিফিকেশনে তোমার টোটাল 4টা ডায়োড থাকবে। পূর্ণ তরঙ্গ, একটা ট্রান্সফরমার ও 2টা জাংশন ডায়োড থাকতে পারে, একটা ট্রান্সফরমার ও 4টা থাকতে পারে, একটা ট্রান্সফরমার ও 4টা থাকতে পারে, আবার একটাও 2টা থাকতে পারে। তো এখন আমরা পূর্ণ তরঙ্গ যেহেতু দেখতেছি, তাহলে আমরা ব্রিজ রেকটিফিকেশন বা 4টার জন্য দেখব। 4টা নিয়ে যেটা করা হয় সেটাকে বলা হয় ব্রিজ রেকটিফিকেশন। এই ট্রান্সফরমারের সাথে 4টা ডায়োড যুক্ত করে ব্রিজ তৈরি করা হলো, যেটাকে বলা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। এখন ব্রিজ রেকটিফিকেশনের চিত্রটা একটু দেখো। 4টা ডায়োড থাকবে, D1 D2 D3 D4, 2টা করে তোমার mn প্রান্তের সঙ্গে এসি ইনপুট সংযোগ দেওয়া হবে। এখানে এই যে mn, এখানে একটা ইনপুট সংযোগ দিছে, আবার অন্য জায়গায় একটা আউটপুট সংযোগ দিছে, এদেরকে পরপরে যুক্ত করতে হবে। এখন একটু খেয়াল করো এদের মধ্যে পার্থক্য আছে কিনা। D1 D3 এদেরকে সমান্তরালে D4 and D2, মানে এই দুইটা যেভাবে থাকবে ঠিক সেইভাবেই সাজাতে হবে। D4 D2 যেভাবে দিবা D1 D3 সেইভাবে দিতে হবে, আর দুইটা একই দিকে দেওয়া যাবে না। তুমি আগে দুইটা সাজিয়ে নিবা। কিভাবে সাজাবা, যখন তুমি চিত্র আঁকবা তুমি D1 D4 দুইটা দিয়ে নিবা, দুইটা বিপরীত দিকে দিতে হবে। এটা দেখো, এটা কি, এটা হচ্ছে PN, প্রথমটা P তারপরটা N, আর এটা কি NP হয়ে যাচ্ছে, দুইটা বিপরীত দিতে হবে। তাহলে এই দুইটা যদি দিতে পারো, এর সমান্তরাল হবে এইখানে আর এর সমান্তরাল হবে এইখানে। এইটা হচ্ছে চিত্র আঁকার কৌশল গেল। এটা গেল আমার চিত্র আঁকার কৌশল। এইখানে এদের মাঝখানে রোধ যুক্ত করতে হয়, এই রোধটা তুমি যদি মাঝেও দাও কোনো সমস্যা নাই। তাহলে দুইটা প্রান্তের সাথে আমার একটা ট্রানজিস্টর যুক্ত করতে হবে বা ট্রান্সফরমার যুক্ত করতে হবে। দুইটা প্রান্তের সাথে একটা ট্রান্সফরমার যুক্ত করতে হবে, আরেকটা অপর প্রান্তের সাথে, অপর দুইটা প্রান্তের সাথে আমার একটা আউটপুট যুক্ত করতে হবে। আউটপুটে মানে যেখান থেকে আমরা আউটপুট পাবো আর কি, যেখান থেকে আমরা আউটপুট পাবো সেটা। এখন তুমি আসো, এটা ট্রান্সফরমার, এসি ইনপুট দিবা, এখানে তুমি আউটপুট পাবা। এইটা হচ্ছে তোমার এসি এর জন্য। দেখো এসি এর জন্য এটা পজিটিভ অর্ধচক্র করো, নেগেটিভ অর্ধচক্র করো, পজিটিভ অর্ধচক্র করো, নেগেটিভ অর্ধচক্র করো, পজিটিভ নেগেটিভ, আমরা দুইটা দেখলেই হয়েছে। তাহলে আমরা এই ভি ম্যাক্সিমামটা কি আমরা বললাম না, ভি ইনপুট সমান হবে হচ্ছে ভি ম্যাক্সিমাম সাইন ওমেগা টি এসি এর। এইটাই হচ্ছে তোমার সেই এসি এর লেখচিত্র। এটা হচ্ছে তোমার ডিসি এর লেখচিত্র। এই এই দুইটা হচ্ছে ডিসি এর লেখচিত্র। এখন আসো এই পজিটিভ অর্ধচক্রের জন্য। যখন পজিটিভ অর্ধচক্র দিবা, এখানে কি করতেছো, তুমি পজিটিভ দিচ্ছ, পজিটিভ অর্ধচক্র দিচ্ছ, তখন ট্রান্সফরমারের একটা দেখো মুখ্য কুণ্ডলী আর একটা গৌণ কুণ্ডলী থাকে ট্রান্সফরমারের। তখন তোমার এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ হলো, এই প্রান্ত পজিটিভ হলো, এই প্রান্তটা নেগেটিভ হলো, যখন তুমি ইনপুট দিচ্ছ পজিটিভ অর্ধচক্রের জন্য। তখন দেখো এইটা তোমার পজিটিভ, তখন দেখবা কোন ডায়োডগুলো কিভাবে যুক্ত আছে। এই ডায়োডটা দেখো পি টাইপ যুক্ত আছে, তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াসে, এটা এন টাইপ যুক্ত, তাহলে এটা বাদ। তারপর আসো এখান থেকে এখানে আসো, এটাও বাদ, কারণ এটা এন টাইপ যুক্ত হচ্ছে। কিন্তু এখান থেকে দেখো এভাবে ঘোরো, ঘুরে এভাবে আসো 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 আসো, এইবার দেখো এইভাবে আসতেছে। তাহলে এখানেও এটা কি আসতেছে, এটাও তোমার ফরওয়ার্ড বায়াসে যুক্ত, এটা পি টাইপ যুক্ত না পজিটিভের সাথে, এরপর এখান থেকে ঘুরে নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। তাহলে যখন আমরা পজিটিভ অর্ধচক্র দিচ্ছি, তখন কাজ করতেছে D1 and D3 ডায়োড, D1 and D3 ডায়োড কাজ করতেছে পজিটিভ অর্ধচক্রের জন্য। দেখো পজিটিভ অর্ধচক্রের জন্য তোমার কোনটা কাজ করতেছে, তুমি এখানে প্রথমে কি করবা, 4টার জন্য লিখবা। এটা তুমি D1 এর জন্য লিখছো, এখানে হবে তোমার D2 এর জন্য, এটা হবে D3 এর জন্য, এখানে D4 এর জন্য, এই 4টা। এরা দুইটা দিছে, দুইটা দিবা না, 4টা দিবা। এটা
D1, এটা D2, এইখানে হবে D3, এটা হবে D4, D1, D2, D3, এটা D4, D1, D2, D3, চারটা ডায়োড, তুমি চারটা চিত্র দিবা এখানে। তুমি পজিটিভ অর্ধচক্র যখন প্রয়োগ করতেছো, এইটা যখন তুমি দিচ্ছ, এই অর্ধচক্র যখন তুমি দিচ্ছ, তখন D1 অ্যান্ড D3 এই দুইটা তোমার তড়িৎ পরিবহন করতেছে না, কারণ এরাই ফরওয়ার্ড বায়াসে আছে। আবার আমি আরেকটু দেখাই ফরওয়ার্ড বায়াসে কিভাবে আছে, ফরওয়ার্ড বায়াসে কিভাবে আছে একটু খেয়াল করো। এই ব্যাটারি পজিটিভ প্রান্ত, এইখান থেকে আসো, দাগ দাও, দাগ দিতে দেখো এই D1 এর পি টাইপ আসতেছে, তার মানে এইটা আসতেছে তোমার ফরওয়ার্ড বায়াসে। এবার এইদিকে আসো, দেখো এন টাইপ পাচ্ছ আগে, তাহলে এটা তো রিভার্স বায়াসে নেওয়া যাবে না। তাহলে এই পাশটা আমি আর আসতে পারবো না, যেহেতু এখানে রিভার্স বায়াস হয়ে গেছে, আমি আর এটা পাস করতে পারবো না। তাহলে এটা পাস করে আমি এতে আসলাম। এ থেকে দেখো নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এটা রিভার্স বায়াস বাদ। তাহলে এই দিকে আসতে পারবো, রোধের মধ্য দিয়ে গিয়ে বিতে হয়ে এইখান থেকে এই বাঁকা তার হয়ে এখান থেকে উপরের দিকে তো যেতে পারবো না, উপরের দিকে অলরেডি বলার, আমি আসতে পারবো D3 হয়ে। D3 কোন প্রান্ত আগে, পি টাইপ আগে না, পি টাইপ আগে বলে এটা হবে ফরওয়ার্ড বায়াস, সেখান থেকে নেগেটিভ প্রান্তে ফিরে আসতেছে। তাহলে যেহেতু তুমি D1 আর D3 তুমি ফরওয়ার্ড বায়াসে পাচ্ছ, তখনই তুমি কারেন্ট পাবা। সেই জন্য দেখো সেইখানে তোমার D1 এর জন্য একটা আছে অ্যান্ড D3 এর জন্য আছে। D2 অ্যান্ড D4 কি হয়ে গেছে, শর্ট ফরওয়ার্ড রিভার্স বায়াস হয়ে গেছে। আমরা বলছি রিভার্স বায়াসে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, সেজন্য দেখো এই জায়গাগুলোতে গ্যাপ, এই D2 গ্যাপ অ্যান্ড D4 ও গ্যাপ। এরপর আসো, তুমি যখন রিভার্স রিভার্স বলতেছি নেগেটিভ পদ্ধচক্রের জন্য আসবা, তুমি এবার আসো এই নেগেটিভ অর্ধচক্রের জন্য। নেগেটিভ অর্ধচক্র যখন দিব তখন এটা নেগেটিভ হয়ে যাবে, এখানটা তখন পজিটিভ হয়ে যাবে। তাই নেগেটিভ যদি দেখো বা এই পাশ দিয়ে যদি আসো, এইখান থেকে আসো, এখান থেকে আসো, এইটা হচ্ছে পজিটিভ বায়াস, ফরওয়ার্ড বায়াস আসতেছে। এখান থেকে দেখো এন টাইপ আসতেছে, আগে দাগ আসতেছে, এটা বাদ। এরপর এখানে আসো, এ থেকে এদিকে আসো, এটা রিভার্স বায়াসে বাদ। এবার এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে ঘুরে 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 এখানে আসো, আসার পরে দেখো এইদিকে যেতে পারতেছো। তো যখন তুমি নেগেটিভ অর্ধচক্র নিচ্ছ তখন D2 আর D4 কাজ করতেছে। D1 কি হয়েছিল, D1 রিভার্স বায়াস, কোনো তড়িৎ পরিবাহী হবে না, বাদ। D2 ছিল ফরওয়ার্ড বায়াস, তড়িৎ পরিবহন হচ্ছে, সেই জন্য দেখো এখানে একটু উঁচু। তারপরে D3 হচ্ছিল না, বাদ। তারপরে এখানে সমগ্র কিবা তুমি পজিটিভের জন্য নেগেটিভ জন্য একসাথে করলে এটা পাবা। দেখো এখানে তোমার D2 এর জন্য যেটা ছিল সেটা এই প্রথমটাই ছিল না, সেটা এখানে বসায় দিছি। তাই মোট ইনপুট কেমন ছিল দেখো, পজিটিভ নেগেটিভ দুইটাতে ছিল, কিন্তু আউটপুটে তুমি যেটা পাইছো দেখো শুধুমাত্র পজিটিভের জন্য, আউটপুট শুধুমাত্র তুমি এখানে পজিটিভের জন্য পেয়ে গেছো। এটাকেই বলা হয় তোমার ব্রিজ রেকটিফিকেশন। এটা সৃজনশীলে আসতে পারে, এইভাবেই লিখতে হবে চিত্রটা দিয়ে। এর ভিতরে সে সকল কিছুই বলা আছে, একটু দেখে নিবা। পূর্ণ তরঙ্গ একমুখীকারকে দুইটা ডায়োড ব্যবহার করা হয়, কারণ দুইটা ডায়োডের তড়িৎ প্রবাহ অনুরূপ হলে রোধের মধ্য দিয়ে প্রবাহের ওঠানামা বেশি হয়। রেকটিফায়ারে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা কম রাখা হয় কেন? মুখ্য কুণ্ডলীতে সবসময় পাক সংখ্যা বেশি রাখতে হয়, ভোল্টেজ কম বেশির জন্য। আর ডায়োডে ভোল্টেজের মান কত এর নিচে রাখতে হয়, এটা মনে রাখো। ডায়োডে ভোল্টেজের মান কত এর নিচে রাখা হবে, 15 ভোল্ট এর নিচে সাধারণত রাখতে হবে। পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন দেখো আমরা এখানে পড়ছিলাম চারটা ডায়োড দিয়ে, এবার তোমার দুইটা ডায়োড দিয়ে কিভাবে হবে আমি একটুখানি বলে দিই, শুধু একটু খেয়াল করো, এটাও আসতে পারে। এই হচ্ছে দুইটা ডায়োড, এই হচ্ছে দুইটা ডায়োড। এরা এখানে কি করছে এত কিছু দরকার নাই, তুমি দুইটা ডায়োড দিবা, ওখানে তুমি দুইটা ডায়োড দিবা, দিয়ে এই জায়গায় তুমি একটা রোধ যুক্ত করে দিবা। তোমার যদি পরীক্ষা এটা আসে, এটা পজিটিভ নেগেটিভ, যখন তুমি পজিটিভ অর্ধচক্র করে দিবা তখন এটা পজিটিভ হলে এইটা তোমার ফরওয়ার্ড বায়াসে আসবে, এটা তখন তোমার ফরওয়ার্ড বায়াসে আসতেছে। কারণ D1 D2 দুইটার জন্য তুমি কারেন্ট পাবা। দেখো D1 D2 দুইটার জন্য তুমি কারেন্ট পাবা। রিভার্স বায়াসে গেলে কারণ কারেন্টটা আসবে না, আসবে। দেখো রিভার্স বায়াসে গেলে এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, তখন এটা যদি পজিটিভ প্রান্ত হয় তাহলে এখানটা পজিটিভ সৃষ্টি হবে, এখান থেকে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, এখান থেকে কি ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। এরপর এভাবে ঘুরে 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 দেখো সে ঘুরে ফিরে এটাও সে তোমার ফরওয়ার্ড বায়াসে চলে আসে, তখনই কিন্তু তুমি সেগুলো পাবা। এটা তোমার দুইটা ডায়োড ব্যবহার করে যে রেক্টিফিকেশনের কৌশল সেটা।
অবশ্যই এটা আসার সম্ভাবনা নাই। কিন্তু ব্রিজ রেক্টিফিকেশনটা আসার কিন্তু সম্ভাবনা আছে। জাংশন ট্রানজিস্টর আমরা পড়তেছিলাম হচ্ছে ডায়োড, এবার আসছে এখানে জাংশন ট্রানজিস্টর। ডায়োডে ছিল দুইটা অর্ধপরিবাহী, এটা হচ্ছে ট্রানজিস্টর, তাহলে এখানে তোমার তিনটা অর্ধপরিবাহী থাকবে। এখানে সাধারণত তিনটা অর্ধপরিবাহী থাকবে। দেখো ট্রানজিস্টর বলাই আছে এখানে যে তিন প্রান্ত বিশিষ্ট একটা অর্ধপরিবাহী ডিভাইস যার ইনপুট প্রবাহকে নিয়ন্ত্রণ করে আউটপুট প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এমসিকিউ এর জন্য এটা আসবে তোমার যে ইনপুটকে নিয়ন্ত্রণ করে আউটপুটের কি কি নিয়ন্ত্রণ করা হয়? প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা। রোধ কিন্তু নাই, প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা। এখন এই ট্রানজিস্টর কোথায় সর্বপ্রথম আবিষ্কার করা হয়? দেখো আমেরিকার বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন বিখ্যাত বিজ্ঞানী তিনজনের নাম মুখস্থ করতে হবে, কারণ ওনারা নোবেল পাইছিল। কত সালে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়, কোথায় আবিষ্কার করা হয়? 1948 সালে সর্বপ্রথম আমেরিকায়, এটা মনে রাখতে হবে। এবার আসলে ট্রানজিস্টর দুই প্রকার, একটা পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর যেহেতু তিনটা পার্ট, এর অংশও তিনটা। এলিমেন্ট কয়টা? এলিমেন্ট হচ্ছে তিনটা। এমিটার বা নিঃসারক, বেস বা পিট, কালেক্টর বা সংগ্রাহক। এমিটারকে ই দ্বারা, বেসকে বি দ্বারা, কালেক্টরকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটাকে তুমি যদি ব্লক পদ্ধতিতে দেখাও, এই দেখো এন পি এন ট্রানজিস্টর, এটাকে তুমি এইভাবে দেখালে এটা এনপিএন ট্রানজিস্টর। এইখানে খুব মজার একটা জিনিস আছে এবং এই জিনিসটা বারবার ভুল হয়, এটা ভুল করা যাবে না, কারণ এই জিনিসটা দিয়েই তোমার সৃজনশীল থাকবে এবং এইটা দিয়েই এমসিকিউ থাকবে। তোমার কিন্তু বলা হবে না কোশ্চেনে, এটা দিবে না, এই চিত্র দিয়েই তোমাকে বলবে পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর, এরকম থাকবে না, এই চিত্র দিয়ে থাকবে। চিনবা কিভাবে? দেখো আগের ক্লাসে বলছি যে মনে রাখবা তড়িৎ সর্বদা পি থেকে এন এর দিকে যাবে, এটা আমরা প্রমাণও করছি। তড়িৎ সর্বদা পি থেকে এন এর দিকে যাবে, ইলেকট্রন না, কিন্তু ইলেকট্রন প্রবাহ দেখছিলাম এন থেকে পিতে যাবে, ইলেকট্রন যাবে এন থেকে পিতে, কিন্তু তড়িৎ যাবে পি থেকে এন এ। তাহলে এই তীর চিহ্ন দিকটা খেয়াল করো, তীর চিহ্ন কি উপরের দিকে যাচ্ছে? তাহলে অবশ্যই এইটা হবে তোমার পি অ্যান্ড এইটা হবে এন। তাহলে এটা যদি এন হয়, এটা যদি পি হয়, অবশ্যই এটা হবে এন, কারণ মাঝখানে যারা থাকে তার অপোজিট দুইটা, তার অপোজিটটা দুই পাশে থাকে। পরেরটা দেখো, তীর চিহ্ন যেদিকে আসতেছে কোথা থেকে কোথায় যাবে? পি থেকে এন এ যাবে। তাহলে তীর চিহ্ন দিকটা খেয়াল করো, তীর চিহ্নের পিছন দিকে দিবা পি, সামনের দিকে দিবা এন, তাহলে পি এন। তাহলে এন এর বিপরীত যেটা এটা হবে, তাহলে পিএনপি ট্রানজিস্টর। দেখো মিলছে কিনা, এটা যেন কখনো ভুল না হয়, পি থেকে এন এর দিকে তড়িৎ যাবে। এই হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, চিনতে হবে এইভাবে। তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি। ইবিসি এমিটার, বেস এবং কালেক্টর। এমিটার, বেস এবং কালেক্টর। কালেক্টরের দিকে কখনো তীরচিহ্ন থাকে না, এমিটার এবং বেজের মাঝে তীরচিহ্নগুলো থাকে। দেখো এই এনপিএন ট্রানজিস্টরেও এমিটার এবং বেজের মাঝে তোমার তীরচিহ্ন, এমিটার এন্ড বেজের মাঝে তীরচিহ্ন। এখানে চিত্রগুলোর মধ্যে একটু খেয়াল করো তো, কোনটা বেশি বড়? সব থেকে বড় পুরো হচ্ছে সংগ্রাহক, তারপরে নিঃসারক, সব থেকে কম পুরো হচ্ছে ভূমি। তাহলে কিভাবে তুমি একটা ট্রানজিস্টর তৈরি করবা সেটা দেখো, এখানে বলা আছে দুইটা পৃথক এন টাইপ ক্লাসের মাঝখানে একটা পি টাইপ ক্লাস বিশেষ পদ্ধতিতে পাশাপাশি রেখে যুক্ত করলে এনপিএন ট্রানজিস্টর তৈরি করা যায়। সেম ভাবে দুইটা পি টাইপের সাথে একটা এন টাইপ ক্লাস যুক্ত করলে আমরা পিএনপি ট্রানজিস্টর তৈরি করতে পারবো। এটা কিন্তু জোড়া লাগানো যায় না, দুইটা পি টাইপ অর্ধপরিবাহী ও দুইটা এন টাইপ অর্ধপরিবাহীর মাঝে সুনিয়ন্ত্রিতভাবে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী ডোপিং করে মিশিয়ে ট্রানজিস্টরগুলো তৈরি করা হয়। ট্রানজিস্টরের মাঝের অংশটা কি? মাঝের অংশটাকে বলা হচ্ছে বেজ। এটা খুবই পাতলা, সামান্য পরিমাণে অপদ্রব্য থাকে, যাতে এমিটার থেকে, এমিটার মানে কি, এমিট করবে, বের করে দিবে, তড়িৎটা দিবে, আর কালেক্ট করে রাখবে হচ্ছে কালেক্টর, সে সংগ্রহ করে রাখবে। তাহলে এমিটার থেকে বাহক আধান প্রবাহের সময়
কম দূরত্ব অতিক্রম করতে হয়, কারণ দেখো এই এমিটারের পরেই আছে হচ্ছে বেস, এবং এমিটারটা হচ্ছে বেশি ছোট, ওই কালেক্টরের মতো অত বেশি পুরু না। তাহলে এই বেসে অল্প পরিমাণে ডোপিং থাকে, এটা মনে রাখতে হবে। কালেক্টর সব থেকে বেশি পুরু, কারণ এখানে আমার সঞ্চয় করে রাখতে হবে। এর দুইটা জাংশন থাকে, একটা এমিটার বেস জাংশন আর একটা হচ্ছে বেস কালেক্টর জাংশন। এই যে এমিটার বেস জাংশন আর একটা হচ্ছে বেস কালেক্টর জাংশন, মানে মিলবে যেখানে এই যে এমিটার বেস মিলছে আর এই বেস আর এই কালেক্টর মিলছে, এই দুইটা জাংশন দিয়েই আমরা ট্রানজিস্টর তৈরি করব। দুইটা পিএন জাংশন দিয়েই তৈরি করা যাবে। একটা সম্মুখী ঝোঁক বায়াস আর একটা বিপরীত ঝোঁকে থাকবে। মানে ট্রানজিস্টরে যে তোমার যে দুইটা থাকতেছে, এই যে দেখো ট্রানজিস্টরে কয়টা টোটাল, পিএন এনপি, পিএন মিলে একটা, এনপি মিলে একটা, দুইটা মিলে কিন্তু এখানে তোমার দুইটা তিনটা দেখাচ্ছে, কিন্তু এখানে দুইটা জাংশন একত্রিত করে এই ট্রানজিস্টর তৈরি করা হয়েছে। দুইটা দুইটা করে যেহেতু ডায়োড তোমার কয়টা হচ্ছে, দুইটা করে হচ্ছে। তো দেখো যখন তুমি এখানে দুইটা ব্যাটারি দিবা দুই সাইডে, তাহলে এখানে যদি তুমি ব্যাটারি দাও, এন টাইপটা নেগেটিভের সাথে যুক্ত, তার মানে এটা কোন টাইপ, কোন বায়াস, এটা একটা বায়াস হয়ে যাবে, বিপরীত বায়াস হয়ে যাবে বা সম্মুখী বায়াস হয়ে যাবে। দুইটা ভিন্নধর্মী হচ্ছে বলে এখানে বলা আছে সম্মুখী ঝোঁক হতে পারে, বিপরীত ঝোঁক হতে পারে। সম্মুখী ঝোঁক বেশি থাকে। এটা একটু মনে রাখো। এবার দেখো, তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী পদার্থ বহির্মুখী প্রবাহ ভোল্টেজ ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলা হয়। এটা প্লাস্টিকের আবরণ দ্বারা সিল করা হয় যাতে জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে। ট্রানজিস্টরের ঝোঁক, ট্রানজিস্টরের তিনটা পার্ট, সেই তিনটা পার্ট আবার বলছে দেখো, নিঃসারক, সংগ্রাহক, পিচ। নিঃসারক কাকে বলে, যে চার্জ সরবরাহ করবে। সংগ্রাহক কাকে বলবে, যে চার্জ সংগ্রহ করবে। আর এই যে মাঝখানে থাকবে, খুবই পাতলা এটা। সংগ্রাহক ও পিঠ সর্বদা বিপরীত ঝোঁকে রাখতে হবে। এই কথাগুলো একটু মনে রাখলে সুবিধা। এমিটারকে কখনোই বিপরীত ঝোঁকে রাখা যাবে না, এদেরকে সব সময় সম্মুখী ঝোঁকে রাখতে হবে এমিটারকে, মানে এমিটার বেসকে, আর কালেক্টর বেসকে সর্বদা বিপরীত বায়াসে রাখতে হবে। ট্রানজিস্টর উপকারিতা কি, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলো এখনই। উপযোগিতা কি, অসুবিধা কি। আকারে ছোট, অল্প বিভাবে কাজ করে, এটা চেঞ্জ করে দেয়, এটা অল্প বিভাবে কাজ করে। এর ক্রিয়া তাৎক্ষণিক, খুব দ্রুত কাজ করতে পারে এবং অনেকক্ষণ ধরে কাজ করতে পারে, কম্পন সহ্য করতে পারে, খুব সস্তা। অসুবিধার মধ্যে যেটা ঝামেলা হয় আমাদের মনে হয়, এই যে উষ্ণতায় খুব সুগ্রাহী, এটা কিন্তু অসুবিধায়, মানে তাপ দিলে এটা নষ্ট হয়ে যাবে, এটা তো ভালো বৈশিষ্ট্য না। দেখ, কিন্তু দেখো পড়তে মনে হচ্ছে ভালো বৈশিষ্ট্য, উষ্ণতায় খুব সুগ্রাহী, কিন্তু এটা ভালো বৈশিষ্ট্য না, খারাপ বৈশিষ্ট্য। ব্যবহার কোথায়, বিবর্ধন হিসেবে ব্যবহার করে থাকি। উচ্চ কম্পাঙ্কযুক্ত কম্পিউটার বর্তনীতে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। আর এমসিকিউতে আসবে, কম্পিউটার বর্তনীতে কোন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। পিএনপি কেন ব্যবহার করা হয় না, কারণটা দেওয়া আছে দেখো। কারণ হোলের থেকে ইলেকট্রন বেশি দ্রুত চলতে পারে। এনপিএন ট্রানজিস্টরে কি বেশি, ইলেকট্রন বেশি না, কারণ দুইটাই এন আছে এখানে, তোমার দুইটা এন আছে, তার মানে এখানে ইলেকট্রন বেশি। ট্রানজিস্টরের প্রকারভেদ, প্রকারভেদ বলতেছি, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ওই ডায়োড যেভাবে কাজ করে ঠিক সেইভাবে, এটা দরকার নাই। আমাদের খুব বেশি আলোচনা নাই, আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করার।